আগের দিনে দেখি তো কি হইলো, তোমরা কেন কম পাইলা? আগের দিনের আমাদের প্রশ্নটা ছিল হচ্ছে এই এই কই গেল, এইটা, তাই না? এইটাই তোমাদের প্রশ্ন ছিল না? তো এখন কেন তোমরা 10 পাইলা না? কোন তিনজন পাইছো একটু দেখি আরেকবার। 1 2 3, বহুত দূরে দূরে। 8 পাইছো কয়জন? 8 হ্যাঁ, মানে 4 নাম্বারটা ভুল করছো, এটা হচ্ছে কথা, তাই তো? চিরকুট পাওনি কেন তুমি? দেরি করে আসছো। এটা কিছু করার নাই আমার, তোমার চিরকুট কোথায় গেছে আমি জানি না। চিরকুট নিয়ে তো সারাদিন মানুষ বসে থাকতে পারবে না, তাই না? এখন তুমি নিচে গিয়ে খুঁজিও। আচ্ছা, আগে দেখি আমরা এটা সলভ করা। প্রথমটা তো একবারে ডিরেক্ট ফরম্যাটে পড়ে আছে। ডিরেক্ট ফরম্যাটে পড়লে উত্তর হচ্ছে, বলো তো উত্তরটা কত? 3 × 4 স্কোয়ার, মানে মনে হয় 16, 3 16 48। তারপরেরটা হচ্ছে ddx of x⁵5/2। তাহলে ddx of x⁵5/2 মানে বলো 5/2 সামনে আসবে x⁵3/2, তাই না? 3 নাম্বার ddt of √t, √t মানে t এর উপর পাওয়ার কত? কত? হাফ। তাহলে হাফ যদি পাওয়ার হয়, হাফ কোথায় আসবে? সামনে। t⁵ কত হবে? -হাফ। t⁵ কত হবে? -হাফ। কথা ওকে? গুড। নাও এইখানেই তোমরা ধরাটা খাইছো। আমরা dy of x⁵75 অর্থাৎ y এর রেসপেক্টে x⁵75 এর আমরা ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ করতে দিয়েছিলাম, যেইখানে x⁵75 y⁵75 না কিন্তু। সো x⁵75 y এর রেসপেক্টে একটা ধ্রুব জিনিস। আর ধ্রুব জিনিসের মানেটা কি? ধ্রুব জিনিসের মানে হচ্ছে, যদি তুমি গ্রাফে আঁকাও, একটা ধ্রুবকের গ্রাফ হয় এরকম। এখন ওই ব্যাটার একটু ঢাল বের করো তো, তাহলে সবার কোটি সমান না? তাহলে তুমি যখনই নিউটনও যদি ডিফারেন্সিয়েশন আবিষ্কার করার মেন বেসিকটা কি? ওই ঢালের বেসিকই তো, তাই না? মানে ওই কোটিদ্বয়ের অন্তর বা এই ভুজদ্বয়ের অন্তর, এই বেসিকই তো, তাই না? তাহলে তার মানে কি? আলটিমেটলি রেজাল্ট কি আসার কথা? তার আলটিমেটলি রেজাল্ট আসার কথা হচ্ছে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। বাট এই লাইনে তুমি যেখানেই যাও, এটাও ওয়াই, এটাও ওয়াই, এটাও ওয়াই, এটাও ওয়াই, সবগুলাই কি বলতো? ওয়াই। তো সবগুলাই যদি ওয়াই হয়, তাহলে কোটিদ্বয়ের অন্তর করলে কি হবে? 0 0 0 0 0 0। তাহলে কোটিদ্বয়ের অন্তর যদি 0 হয়, তাহলে 0/something, তাহলে 0/something করলে উত্তর কত? 0। সো সবসময় মনে রাখবা, যে কোনো ধ্রুবকের অন্তরীকরণ 0 হয়। যে কোনো ধ্রুবকের অন্তরীকরণ 0 হয়, কারণ ওর তো কোনো পরিবর্তনই নেই, একটা ফিক্সড জিনিস। আর ঢাল মানে হচ্ছে আমি উপরে যাচ্ছি নাকি নিচে নামছি। আমি উপরে উঠলে ঢাল পজিটিভ, আমি নিচে গেলে ঢাল নেগেটিভ, আর আমি যেখানে ছিলাম আমি ওখানে থাকলে ঢাল 0। ভেরি সিম্পল ফ্যাক্ট। ওকে, লাস্টেরটা যদি যাই, লাস্টেরটা অনেকেই পেরেছো। লাস্টেরটা ভেবেছিলাম পারবা না, কিন্তু দেখতেছি যে লাস্টেরটাই তোমরা পারছো। যে dd of x², এই x⁵5 কে তোমরা লিখছো x²⁵5/2, এরকম করে নিছো আগে। এরপর সুন্দর করে বেটা পাওয়ারটাকে সামনে আনছো, দিয়ে কাটাকাটি করে x⁵³ মনে আসছে, 5/2 x³ আসছে, তাই না? এটা তো আসার কথা অ্যান্সার, কি বলো? তো যারা 10 পাওনি, তারা কি 5টা উত্তর এখন ক্লিয়ার নাকি? যারা 10 পাওনি 5টা উত্তর ক্লিয়ার? এই হ্যাঁ কি না? ওকে, গুড। তো যারা 10 পাইনি, যদি ক্লিয়ার হয় খুবই ভালো, পারা যাবে তো, আর ভুল করবে না তো? আচ্ছা, এবার আমরা যদি একটু আগে আসি, একটু সামনে আগাই,
গতদিনের ক্লাসে লাস্টে আমরা ওই গ্লাস ভাঙার গল্পটা শুনেছিলাম, এবং গ্লাস ভাঙার গল্পের বেসিকটা ছিল যে স্যারকে সুন্দর করে বলেছিল একটা গ্লাস দিয়ে এর অন্তরীকরণ করো, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য রেজাল্ট কী করতে হয়েছিল, গ্লাসটাকে ফেলে দিতে হয়েছিল। ফেলে দিলে গ্লাসটা সুন্দর করে টুকরা টুকরা হয়ে গেছিল, এবং এই টুকরা 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 হয়ে যাওয়ার প্রসেসটাকে আমরা কি বলতে পারি, অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন। টুকরা টুকরা হয়ে যাওয়ার প্রসেসকে আমরা কি বলতে পারি, অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন। কথা ওকে? তো এখন প্রশ্নটা হচ্ছে, অন্তরীকরণ করার মূল প্রক্রিয়াটা ছিল ভেঙে ফেলা, এবং আমরা অন্তরীকরণ যে করেছি, অন্তরীকরণ করে আমরা মূলত ঢাল পেয়েছি। এবং একটা ফাংশনের অন্তরীকরণ আমরা বেশ ফিল করেই করার চেষ্টা করেছি, সেটা হচ্ছে ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, তাই না? এই এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন করলে উত্তরটা কি হয়েছে, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। অর্থাৎ পাওয়ারটা কোথায় এসছে, সামনে এসছে, দেন এক করে কমেছে। পাওয়ারটা কোথায় এসেছে, সামনে এসেছে, দেন কি হয়েছে, এক করে কমেছে। তাহলে পাওয়ারটা সামনে আসবে এবং এক করে কমবে, হ্যাঁ কি না? তো এখন এই অন্তরীকরণেরও আরো কিছু সূত্র যেগুলো আমাদের কাজে লাগবে, এরকম মোটামুটি 6টা জিনিস আমরা এখনই মুখস্থ করে এখনই ধরবো, ঠিক আছে? যতটুকুটা ফিল দেওয়া দরকার দিব, বাকিটা এই 6টা সূত্র আমরা একটু কষ্ট করে এখন মুখস্থই করব বলতে গেলে। ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটা আমাদের জানাশোনা জিনিস। বলো, ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন মানে কি? n into x to the power n minus 1, n into x to the power n minus 1. Number 2, আগের দিন যেমনটা ছিল তেমনই মনে করো, এই x টু দি পাওয়ার n এর সামনে একটা ধ্রুবক লাগিয়ে রাখলাম, ডি ডি এক্স অফ a ইন্টু এক্স টু দি পাওয়ার n। মানে মনে করো জাস্ট আমরা একটা ধ্রুবক লাগিয়ে দিয়েছি, একটা ধ্রুবক। তাহলে আগে তোমাকে একটু ফিল করে নিতে হবে যে একটা ধ্রুবক আসলে ঢালের কি করে, একটা ধ্রুবক আসলে ঢালের করেটা কি। একটা ধ্রুবক আসলে ঢালের কি করে একটু যদি দেখে নাই, ধরো এ মনে করো এই ইকুয়েশনটা হচ্ছে y ইকুয়াল টু এক্স। তাহলে y ইকুয়াল টু 2x কোথায় হবে, উপরে না নিচে? y ইকুয়াল টু 2x হবে উপরে, মানে আরেকটু খাড়া। y ইকুয়াল টু 3x কি হবে বলো তো, আরো খাড়া, y ইকুয়াল টু 3x। y ইকুয়াল টু হাফ x কোথায় হবে বলো তো, একটু ভোতা, y ইকুয়াল টু হাফ x। মানে কোন সমীকরণকে যদি আমরা একটা ধ্রুবক মান দিয়ে গুণ করি, ওই ধ্রুবক মানটা ডিরেক্টলি ঢালের সাথে গুণ হয়ে যায়, এবং ওই ধ্রুবক মানটা যত বড় থাকবে ঢালটা তত বেশি থাকবে। দেখো এক্স, তুমি যেই ধ্রুবক দিয়ে গুণ দাও সেই রেট অনুযায়ী ঢাল বাড়তে থাকবে। আর ঢাল মানেই জিনিসটা কত খাড়া বা কত ভোঁতা, বুঝতে পেরেছি? সো ফ্যাক্ট হচ্ছে ধ্রুবক জাস্ট নর্মালি তুমি ঢালের আগে এনে বসায় দিতে পারো, ধ্রুবক নিয়ে তেমন একটা মাথা ব্যথা করার দরকার নাই। তাই আমাদের 2 নম্বর লটা এরকম হবে, ডি ডি এক্স অফ এ এক্স টু দি পাওয়ার এন এর এই এটাকে আমরা আগে বের করে নিব। এটাকে আমরা আগে বের করে নিলে এক্স টু দি পাওয়ার এন এর অন্তরীকরণ হবে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। কথা বুঝতে পেরেছি? ক্লিয়ার? ওকে। 3 নাম্বার সূত্র, ডি ডি এক্স অফ এ, এটা আমি গতদিনের পরীক্ষায় দিয়েছিলাম। একটা ধ্রুবকের অন্তরীকরণ কি হবে, যে কোনো ধ্রুবকের অন্তরীকরণ করলে উত্তর অলওয়েজ 0। যে কোনো ধ্রুবকের অন্তরীকরণ করলে উত্তর অলওয়েজ কত,
জিরো কা হিরো আবরা কা গাবরা। নাও 4 নাম্বার, একটু কষ্ট করে মনে রাখবা, ddx of sin x। sin x এর নাম শুনছো না? অবশ্যই শুনেছো, যেহেতু এসএসসি পাস করে এসেছো। সো ddx of sin x একটু মুখস্থ রাখবা। আমি 1 মিনিট পরে ফিলিংস দিচ্ছি, ফিলিংস ছাড়া মুখস্থ রাখলে কেমন কেমন মনে হয়। ddx of sin x equal to cos x। ddx of sin x equal to cos x। Number 5, ddx of cos x equal to ddx of cos x মানে হলো মাইনাস sin x। কেন হচ্ছে? রিজনিং এ আসছে, আমরা রিজনিং ছাড়া আমরা বলবো না, আগে মুখস্থ করাই নেই। এন্ড দ্য 6 নাম্বার ইজ ddx of e to the power x। e to the power x এমন একটা ফাংশন, এর অন্তরীকরণ করলে ওটাই পাওয়া যায়, যার ঢাল ও নিজেই। e to the power x এর ঢাল সে নিজেই। তো আমরা ঘুরে ফিরে 6টা জিনিস দেখলাম। তো এই 6টা সূত্র মুখস্থ করার জন্য আমি তোমাদেরকে ঠিক 30 সেকেন্ড সময় দেব। এরপর 2 জনকে আমি জিজ্ঞেস করবো। তো 30 সেকেন্ড স্টার্ট। তোমরা 30 সেকেন্ডের মধ্যে 6টা সূত্র একটু মুখস্থ করে ফেলো। x এর মান 1 মানে e টু দি পাওয়ার 1 জিরো হবে। x এর একটা ফিক্সড মান হলে তো ফিক্সড ধ্রুব সংখ্যা। ওকে, 30 সেকেন্ডের জায়গায় আমরা অনেকক্ষণ বেশি দিয়ে ফেলেছি। বলো ddx of sin x কি হবে? cos x। ddx of e to the power x, e to the power x। ddx of cos x মাইনাস sin x। ওকে, বসো। তো আগে একটু 6টা সূত্র মুখস্থ করাই নিলাম। তো শুধু মুখস্থ আমাদের আসলে লং লাস্টিং থাকবে না। এবার আমরা 2টা অঙ্কের মাধ্যমে একটু ফিলিংসটা দেখবো, কেমনে আসলে সাইন থেকে কস হলো, বা এই ঢাল জিনিসটা আসলে আসছে কি করে। তো এর জন্য আমরা 2টা কিউট কিউট অঙ্ক করব। 1 নাম্বারটা হচ্ছে এরকম যে, ধরো এই মনে করো আমি তোমাদেরকে এরকম একটা জিনিস দিলাম, এই এখন যদি আমি এখান থেকে একবারে লম্বা টেনে ফেলি, আমার টার্গেট কিন্তু শর্ট। এটা মনে করো 5, এটা মনে করো 10, এটা মনে করো 15, এটা মনে করো 20, এটা মনে করো 25, এটা মনে করো 30, এই বিন্দুটা মনে করো 10। 5, 10, 15, 20, 25, 30 এটা একটা গ্রাফ, এবং গ্রাফে ও এ বি এবং বিসি ইন টোটালি যদি আমরা গুনতে যাই, এই গ্রাফে আমরা 3টা সরল রেখা দেখতে পাবো মনে হয়। ইন টোটালি গুনতে গেলে দেখো আমরা 3টা সরল রেখা দেখতে পাবো। ইন টোটালি গুনতে গেলে আমরা কয়টা সরল রেখা দেখতে পাবো? 3টা সরল রেখা দেখতে পাবো। এখন 3টা সরল রেখা আমরা আসলে কি করে দেখতে পাবো যদি আমরা একটু বুঝি। দেখো, একটা হলো ও এ, একটা হলো এ বি,
আরেকটা হলো বি। তো আমাদের কথা হচ্ছে এই তিনটা সরল রেখার ঢালের গ্রাফটা আমরা এইখানে আঁকতে চাচ্ছি। নিচে পরীক্ষা হচ্ছে, নিচে 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 এই তিনটা সরল রেখার ঢালের গ্রাফটা আমরা নিচে আঁকতে চাচ্ছি। অর্থাৎ তোমরা এখানে আঁকবা, মানে প্রশ্ন হচ্ছে উপরের গ্রাফের ঢালের গ্রাফ আঁকো। এটাই কিন্তু ফিজিক্সে অনেক ইউজ হয়, এবং আমি যে প্রশ্নটা দিয়েছি এটা তোমাদের ক্লাস 9-10 বইয়ের 13 নম্বর পৃষ্ঠার কোশ্চেন। এটাই ছিল 13 নম্বর পৃষ্ঠায়। কোশ্চেনটা ভেরি সিম্পল, এই গ্রাফের ঢাল বের করতে হবে। আমি যদি একটু হিন্টস দেই, এখানে ইন টোটাল 3টা রেখা আছে। দেখো, একটা ওএ রেখা, একটা এবি রেখা, একটা বিসি রেখা। এই ওএ, এবি আর বিসি এই 3টা রেখার ঢাল সুন্দর করে এই গ্রাফে নিচেরটাতে বসালেই কিন্তু উত্তর হয়ে যাবে। একটু করার চেষ্টা করি, দেখি। আগের ব্যাচে অনেকজনই পারছে। মানে ওএ, এবি, বিসি 3টা রেখা না, এই 3টা রেখার ঢাল আমরা এই গ্রাফে বসাবো, তাহলেই মোটামুটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর চলে আসবে। ও এ, এ বি অ্যান্ড বিসি, এই 3টা রেখার ঢাল আমরা যদি গ্রাফে বসাই মোটামুটি উত্তর চলে আসবে। ও এ, এ বি, বিসি। কারো কি হইল? কেউ গ্রাফটা কেমন? আমি গ্রাফটা দেখব। আমার তো দরকার ঢাল না, আমার দরকার ঢালের গ্রাফ। কারণ আমাদের তো এই গ্রাফ নিয়ে আচার আচরণ, ঘটনা দুর্ঘটনা। ইয়েস, ঠিক আছে, কারেক্ট। ওকে, দুইজনের হয়েছে দেখলাম। দেখো, শোনো, আলটিমেটলি 3টা সরল রেখা। তো 3টা সরল রেখার ঢাল আগে বের করে নাও না, খেলা শেষ। তো 3টা সরলরেখা যদি ঢাল বের করো, একটু কালারটা চেঞ্জ করে নিই। ধরো ওএ, সরলরেখার ঢাল বের করার নিয়ম কি? কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। তো কোটিদ্বয়ের অন্তর হলো 10, কারণ 10 আর 0 10। ভুজদ্বয়ের অন্তর 10 আর 0 মানে 10। তাহলে ঢাল কত? মানে ওই ওএ অংশ জুড়ে পুরাটাতেই ঢাল 1, মিনস এই টোটালটার ঢাল 1। বাংলা কথা কি বুঝলা কেমনে গ্রাফ আঁকতে হয়? ও এ অংশ জুড়ে পুরাটারই ঢাল কত? 1। ওকে, এবার দেখো এবি। এবি এর কোটি সেম না? এই এবি এর কোটি সেম না? বলো, কোটি সেম হলে ঢাল কি হয়? তার মানে এই পুরা অংশের ঢাল কত? এবার বিসি অংশের নিচে নামছে না? এবার কোটিদ্বয়ের অন্তর করলে দেখো তো শেষ কোটি কত? 0 না? তাহলে কোটিদ্বয়ের অন্তর করলে এবার হবে 0 - 10, আর ভুজদ্বয়ের অন্তর হবে 30 - 25 মানে 5, সো হবে -2। সো ভুজদ্বয়ের অন্তর, কোটিদ্বয়ের অন্তর মাইনাস ভুজদ্বয়ের অন্তর করলে কত হবে? -2। কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর করলে কত হবে? -2। কথা ক্লিয়ার? দ্যাট মিনস এইটুকুটা যে অংশ, এই দাগটা তো টানাই হয়নি, এই যে এইটুকুটা যে অংশ, এই অংশের ঢাল মোটামুটি ধরে নিতে পারি আমরা -2। যদি গ্রাফটা সৌন্দর্য আরো বাড়াতে চাই, আমরা এইটুকুটা জোড়া লাগাই দিতে পারি, এইটুকুটা জোড়া লাগাই দিতে পারি। এটাই আমার গ্রাফ।
তেমন কিন্তু কঠিন কিছু ছিল, এই দেখো তেমন কিছু ছিল। তাহলে বেসিকটা কি ছিল? 3টা সরলরেখা ছিল, আমরা প্রত্যেকটা সরলরেখার আলাদা আলাদা করে ঢাল বের করলাম। যেই সরলরেখাটা যতটুকু অংশ জুড়ে ব্যাপ্ত ওই ঢালটাও অতটুকুটার। তাহলে এই গ্রাফটার ঢালের গ্রাফ হচ্ছে এই নিচেরটা। সবাই বুঝতে পেরেছি কি? ক্লিয়ার? এই ওকে, প্রথম আসছিস আজকে, বুঝতে পারছিস? ওকে, ডান। তাহলে এই পর্যন্ত ওকে তো। এবার 2 নম্বরে আসি। 2 নম্বরটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জিনিস, যে আমি সাইন এক্স এর অন্তরীকরণ কস এক্স লিখছি, কেমন অমানবিক একটা বিষয়। কস এক্স লিখবো কেন পৃথিবীতে এত কিছু থাকতে? তাই আমাদের 2 নাম্বার টার্গেট হচ্ছে আমরা সাইন এক্স এর গ্রাফের অন্তরীকরণটা একটু ফিল করব বেসিক নিয়মে। দেখো, তোমরা কি এইটা জানো যে এইটা একটা সাইন এক্স এর গ্রাফ? তোমরা কি জানো যে এটা একটা সাইন এক্স এর গ্রাফ? গ্রাফ কি করে আঁকে? তোমাদের 9-10 বই এরকম ছিল না যে এই যে এই জিনিসটা বানাইতে হতো, এই যে এরকম বানাইতে হতো, এই এই ওয়াই এক্স কতগুলা মান বসায়, সংখ্যা ওই লেখচিত্রে বসায়, ফোটা 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 দিয়ে যোগ করে। তো এরকম করে যদি তুমি সাইন এক্স এর গ্রাফ আঁকো, দেখবা গ্রাফটা আঁকতে এরকম। তো যাদের জানা নাই, আমি একটু ডেসমস এঁকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডেসমস একটা গ্রাফিক্যাল সফটওয়্যার, যাতে দিলে গ্রাফ তৈরি হয়ে যায়, ঠিক আছে? তো আমি যদি একটু ডেসমসে এঁকে তোমাকে দেখিয়ে দিই, তাহলে তোমরা যারা দেখোনি তাদেরও তো বুঝতে হবে। তাহলে তোমরা গ্রাফটা দেখতে পারবা আসলে দেখতে কেমন হয় জিনিসটা। ওকে, লাইক ওয়াই ইকুয়াল টু ফাংশন সাইন এক্স। তো মোটামুটি দেখো এই যে এই গ্রাফটা হয়। তাহলে গ্রাফটা এরকমই না? দেখো এই, তাই তো। তো আমি এটাই আঁকছি, এটাই কি করছি? আঁকছি, এইটা আঁকছি না? এখন আবার আমরা এখানে ফেরত যাই। তো এই যে গ্রাফটা, এই গ্রাফে মনে করো আমরা কতগুলো বিন্দুকে একটু টার্গেট করব। আমরা এই গ্রাফে কতগুলো বিন্দুকে টার্গেট করব। টার্গেট করব মানে ওই বিন্দুগুলোর খালি ঢাল আমি একটু দেখবো যে ঢালটা কেমন হয়, ওই বিন্দুতে গ্রাফটা উপরে উঠছে নাকি নিচে নামছে। তো মনে করো নিউটনের জিনিসপাতিও লাগবে না, আগের বেসিক হলেই হবে। ঢালের বেসিক কি? যেই বিন্দুতে ঢাল বের করতে হয় ওই বিন্দুতে একটা স্পর্শক আঁকতে হয়। যেই বিন্দুতে ঢাল বের করতে হয় ওই বিন্দুতে কি আঁকতে হয়? স্পর্শক আঁকতে হয়। তো মনে করো আমি এই বিন্দুতে ঢাল বের করব, 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 এই বিন্দুতে ঢাল বের করব। স্পর্শকের জন্য আমরা কিউট স্পর্শক নিচ্ছি, ভালো লাগবে দেখতে। সাদা রঙের স্পর্শক নিলাম, একটু মোটাসোটা করে দিলাম, যাও। তাহলে দেখো, এই বিন্দুতে ঢাল বের করলে এই বিন্দুতে স্পর্শক আঁকতে হবে। তো যাই হোক, আমাকে শুধু একটা কথা বলো, স্পর্শকটা ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? তাহলে ঢালটা ধনাত্মক না ঋণাত্মক? ধনাত্মক কোনো একটা মান, হ্যাঁ কি না? ঠিক। এর পরের টার্গেটের বিন্দুতে যদি যাই, এই বিন্দুতে নিশ্চয়ই স্পর্শকটা এরকম। এবার বলো তো ওই বিন্দুতে ঢালটা কেমন? শূন্য না? এক্স অক্ষের সমান্তরাল হয়ে গেছে না? এর পরের বিন্দুতে যদি ঢাল বের করতে চাই, আমাকে বলো তো কেমন কেমন কেমন? নিচে নামছে মানে ঋণাত্মক। কথা ওকে? তারপরের বিন্দুতে যদি ঢাল নির্ণয় করতে চাই, বলো তো ঢালটা কেমন কেমন কেমন? জিরো। এক্স অক্ষের সমান্তরাল হলেই, আরে কোটি দ্বয়ের অন্তর আর ভুজ দ্বয়ের অন্তর পাওয়া যাবে না, মানে কোটি দ্বয়ের অন্তর শূন্য, মানে এই ঢাল কত? এর উপরের বিন্দুতে এইখানে যদি আমরা একটু বের করি, বলো তো এখানে ঢাল কত হবে? ধনাত্মক একটা মান হবে, হ্যাঁ কি না? তাই বলো, ধনাত্মক একটা মান হবে। কথা ক্লিয়ার? ওকে। আর এই বিন্দুতে যদি আঁকি তাহলে বলো তো কি হবে? তো অনেকগুলা বিন্দু আমি নিলাম। কেন আমি অনেকগুলা বিন্দু নিলাম? ওই প্রত্যেকটা বিন্দুই আমাদের টার্গেটেড বিন্দু, ওদেরকে আমরা টার্গেট করব। কেমন করে টার্গেট করব? তার জন্য কয়েকটা ডটেড লাইন আগে নিয়ে নিই, তাহলে তোমাদের ভালো লাগবে। মনে করো এইখান থেকে একটা ডটেড লাইন নিলাম, এইখান থেকে একটা ডটেড লাইন নিলাম, এইখান থেকে একটা ডটেড লাইন নিলাম,
এইখান থেকে একটা ডটেড লাইন নিলাম, এইখান থেকে একটা ডটেড লাইন নিলাম, আনবো না। কেন ডটেড লাইন নিলাম বলি, আগের গ্রাফের মতো এই নিচের গ্রাফে আমরা উপরের গ্রাফে ঢাল আঁকবো। কি আঁকবো? তো যেই কয়টা বিন্দু আমি সিলেক্ট করেছি, মনে করো 1 2 3 4 5 6, 6টা বিন্দু একটা গ্রাফ আঁকার জন্য মোটামুটি যথেষ্ট, তাই না? তো আমি যদি দেখো এই প্রথম বিন্দুর কথা খেয়াল করি, এই বিন্দুতে গ্রাফটা উপরে উঠছে না, তাহলে যাই হোক না কেন ঢালের মানটা তো ধনাত্মক। তাহলে মনে করে নিলাম যে ঢালের মানটা এইখান থেকে শুরু, একটা ধনাত্মক বিন্দু। ঠিক এর পরের বিন্দুতে ঢালের মান কত বলতো? তার মানে এইখানকার কোন একটা বিন্দু। ঠিক এর পরের বিন্দুতে ঢালের মানটা কেমন বলতো? ঋণাত্মক কোন একটা বিন্দু। ঋণাত্মক তো আমি ধরে নেই এইরকম কোন একটা বিন্দু, কোন একটা বিন্দু হোক, সমস্যা নেই। তারপরের বিন্দুতে ঢালটা কেমন এই বিন্দুতে বলতো? আবার 0। এর পরের বিন্দুতে ঢালটা কেমন? ধনাত্মক, ধরে নিলাম এরকম একটা মান। এর পরের বিন্দুতে ঢালটা কেমন? আবার 0। এবার এই বিন্দুগুলাকে যদি আমরা একটু মিলিয়ে দেই, তাহলে আমরা কি পাবো দেখো? আমাকে কি বলতে পারবা এটা কিসের গ্রাফ? তোমাদের কারো চেনা জানা আছে? এটা cos x এর গ্রাফ। মানে sin x এর ঢাল নিলে কি হলো? তাও এটা যে cos x এর গ্রাফ, যে জানো না তার তো বিশ্বাস করা কঠিন, তাই না? তার জন্য আছে ডেসমস। এখানে গিয়ে আসো আমরা cos x টা একটু লিখে ফেলি। y ইকুয়াল টু ফাংশন cos x, এবং এই জায়গাটাকে আমরা একটু জুম করব। এই জায়গাটাকে জুম করে যদি তোমাদের জন্য আমি একটা স্ক্রিনশট নিতাম, কিন্তু পালালো কিসের জন্য এটা ভণ্ড। এই জায়গাতে যদি একটা স্ক্রিনশট নিয়ে আমি ওখানে নিয়ে যাই, এইটুকুটা জায়গার মনে করো বেশি দরকার নাই, এইটুকুটা জায়গা, এইটুকুটা জায়গা, তাহলেই দেখো এই যে সাইনটা যে এইখান দিয়ে এরকম হয়ে গেছে, কসটা এইখানে ফ্র্যাঙ্কলি হয়ে উঠেছে। দেখো এটা হলো কসের গ্রাফ। কিসের গ্রাফ? তাহলে এবার মনে হয় আমি হালকা পাতলা তোমাদেরকে ফিলিংস দিতে পারলাম যে সাইন এক্স এর গ্রাফের যদি ঢালের গ্রাফ আঁকি আমরা, সেই গ্রাফটা কস এক্স এর হয়। এই জন্য সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে আমরা কস এক্স পাই। এই জন্য সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি পাই? কস এক্স পাই। ঠিক তেমনই করে সেম বেসিক কস এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি পাই? মাইনাস সাইন এক্স পাই। কেন মাইনাস? আমি একটু হিন্টস দিচ্ছি। এই গ্রাফে যদি এই বিন্দুতে তোমাকে ঢাল আমি আঁকতে দিই, তাহলে ঢালটা নিচের দিকে নামবে না, তার মানে ঢালটা ঋণাত্মক কিনা? তার মানে গ্রাফটা শুরু হবে নিচ থেকে। মানে আমি একটু বুঝাই, তারা দুইটা বিন্দু বুঝাইলেই হবে, বেশি বিন্দু বুঝাইতে হবে না। এই বিন্দুতে ঢাল এরকম, আর এই বিন্দুতে ঢালটা এরকম। অর্থাৎ শুরুর বিন্দুতে যদি আমি খেয়াল করি, তাহলে এইখান থেকে শুরু 0-তে 0, বাট পরের বিন্দুর ঢালটা ঋণাত্মক, মানে নিচের কোনো একটা দিকে, যেটা সাইনের ক্ষেত্রে উপরের একটা দিকে ছিল, বাট এখানে কি? তার মানে নিচ থেকে উপরে উঠে আসবে ফাংরি হয়ে। সাইন এক্স উপরে থাকলে মাইনাস সাইন এক্স নিচে, তাই কস এক্স এর ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন এক্স হয়। ফিলিংস করতে পারলাম? আসলে তো ডিফারেন্সিয়েশন করলে আমরা অন্য কিছু পাই না, আমরা ঢাল পাই। তাহলে সাইন এক্স এর ঢাল হলো কস এক্স, কস এক্স এর ঢাল হচ্ছে মাইনাস সাইন এক্স। মনে হয় হালকা পাতলা ভিজুয়ালাইজ করা গেল কিনা? কথা ক্লিয়ার? ওকে। আর যাদের ভিজুয়ালাইজ করার এত ইচ্ছা নাই, শুধু মার্ক দরকার, নো টেনশন, ডু ফুর্তি, জাস্ট 6টা সূত্র মুখস্থ করে রাখো, কাম হয়ে যাবে। কথা ওকে? কারণ 99% মানুষ তো মুখস্থ করেই দিন পাঠায়, সমস্যা নাই। কথা ক্লিয়ার? ওকে। তো হালকা পাতলা তো বোঝা গেল যে সাইন এক্স কে অন্তরীকরণ করে কেন কস এক্স পাই, কস এক্স কে অন্তরীকরণ করে কেন সাইন এক্স পাই। আর ই টু দি পাওয়ার এক্স এমনই এক ভালো ফাংশন, যাকে অন্তরীকরণ করলে বিন্দুগুলো একবারে মিলে যায় ওটার উপরে, তাই ওটাকে অন্তরীকরণ করলে ওটাই পাওয়া যায়, মানে ওর ঢাল ওটাই হয়, ওর ঢাল ওটাই হয়। কথা ক্লিয়ার? ওকে। তো মোটামুটি আমাদের ডিফারেন্সিয়েশনের অনেকখানি বেসিক এই পর্যন্তই। তো আবারও যদি দুইটা ফান্ডামেন্টাল জিনিস
জিজ্ঞেস করি ডিফারেন্সিয়েশন করা হয় কিভাবে? ভেঙে ফেলে। ডিফারেন্সিয়েশন করে আমরা পাই কি? ঢাল পাই। কি পাই? ঢাল পাই। তো এই পর্যন্ত মনে করো আমরা অনেক কিছু পড়লাম ডিফারেন্সিয়েশনের। ভেরি গুড, খুব ভালো লাগছে। তো বিজ্ঞানী নিউটনও মনে করো ডিফারেন্সিয়েশন আবিষ্কার করে খুব খুশি। একদিন সকালে নাস্তা খাওয়ার পর, অ্যাকচুয়াল ঘটনা এটা, নিউটনের হঠাৎ মনে হলো পৃথিবীতে সব কিছুই তো জোড়া জোড়া আছে, বলও জোড়া। ও তৃতীয় সূত্রতেও কি বাইর করেছে, বল থাকে জোড়ায় জোড়ায়। দেখছে যেখানে আছে যোগ সেখানে আছে বিয়োগ, যেখানে আছে গুণ সেখানেই আছে ভাগ, যেখানে আছে জোড় সেখানে আছে বিজোড়, যেখানে আছে ছেলে সেখানেই আছে মেয়ে। তো ওই যে কয়দিন আগে আবিষ্কার করলো ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ, ওই যে কয়দিন আগে আবিষ্কার করলো ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ, এর কি বিপরীত কিছু থাকবে না? নিউটন বলল নিশ্চয়ই এরও বিপরীত কিছু থাকা দরকার। তো নিউটন ওর খোঁজে লাগলো যে এরকম কিছু কি আগে থেকে আবিষ্কার হয়ে আছে, না আমিই করতে পারবো আবিষ্কারটা। নতুন কিছু আবিষ্কার করতে পারাই তো একটা আসলে বিশাল বড় আবেগের বিষয় আর কি। তো তখন নিউটন চিন্তা করলো ডিফারেন্সিয়েশন করার মানে হলো ভাঙা। তাহলে বিপরীত কিছু যদি বের করতে চাই, সামথিং লাইক জোড়া লাগানো টাইপের কিছু একটা হবে, গঠন করা, জোড়া লাগানো। তো সে জোড়া লাগানোর সমার্থক শব্দগুলো খুঁজলো, জোড়া লাগানো, গঠন করা, যোগ করা, একত্রিত করা, এই টাইপের সে কোনো ওয়ার্ড খোঁজার চেষ্টা করলো। সে খুঁজে খুঁজে একটা ওয়ার্ড পাইলো, ম্যাথের ভাষায় একটা ওয়ার্ড পাইলো, যেই ওয়ার্ডটা লুকস লাইক দ্যাট। চিনো এটাকে? সামেশন। এটার মানে যোগ করা। কিন্তু নিউটনের মন বলছে এই ওয়ার্ডটা তার ডিফারেন্সিয়েশনের উল্টা হতে পারে না। ডিফারেন্সিয়েশন সামথিং মোর দ্যান দ্যাট। ডিফারেন্সিয়েশন সামথিং মোর দ্যান দ্যাট, তার থেকে অনেক কিছু বেশি। কথা ওকে? তো এখন নিউটন ভাবার চেষ্টা করলো এই সামেশন এক্স মানে আসলে কি। যদি এক্স এর আমার কাছে কতগুলো ভ্যালু থাকে, লাইক 1 2 3 4 5, তাহলে সামেশন এক্স এক্স গুলাকে যোগ করে দিতে পারবে। বাট এটা কন্টিনিউয়াসলি যোগ করতে পারবে না। সামেশন এক্স ডিসকন্টিনিউয়াস বা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভ্যালু যোগ করতে সক্ষম, 1 2 2.5 3 4, বাট কন্টিনিউয়াসলি সব বিন্দু যোগ করতে সে সক্ষম না। লাইক আগের দিন যে তুমি গ্লাস ভেঙে ফেলেছিলা, ওই গ্লাসের বড় বড় 4-5টা টুকরা সে যোগ করতে পারবে সামেশন এক্স, বাট পুরা টুকরাগুলো যোগ করে পুরা কাচের গ্লাস বানানো সামেশন এক্স এর পক্ষে সম্ভব না। অর্থাৎ নিউটন ডিফারেন্সিয়েশনের বেসিকে কি করেছিল? নিউটন ডিফারেন্সিয়েশনের বেসিকে এইরকম একটা গ্রাফ ছিল, এই গ্রাফকে ভেঙে ছোট 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 টুকরা করে একবারে প্রত্যেকটা গ্রাফকে ছোট 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 টুকরা করে ফেলেছিল না, এবং ভেঙেছিল না। তো সে যদি ওই টুকরাগুলোকে জোড়া লাগে, আবার তো এরকম গ্রাফ হতে হবে, তাই না? তো এই সামেশন চিহ্নটা এই কাজ করতে পারে না। সামেশন চিহ্নটা কেবলমাত্র বিচ্ছিন্ন জিনিসের জন্য কাজ করে, বিচ্ছিন্ন, স্ক্যাটার্ড। বাট কন্টিনিউয়াস কোনো জিনিসের জন্য সামেশন চিহ্ন কাজ করে না। সো নিউটন বলল অবিচ্ছিন্ন জিনিস তার দরকার, এমন একটা জিনিস তার বের করা দরকার যা অবিচ্ছিন্নভাবে ভাঙা জিনিসকে জোড়া লাগাতে পারবে। তাহলে সে ওই কাচের টুকরা থেকে আবার সেই মগটা বানাতে পারবে, ছেঁড়া কাগজের টুকরা থেকে আবার কাগজ বানাতে পারবে। তো সে তখন সেটা খোঁজা শুরু করে দিল। তো খোঁজা শুরুতেই তার মাথায় আসলো সে কি নাম দিবে। তো ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ বা ব্যবকলন ছিল আগের নাম, সেই বিপরীত জিনিসটার নাম দিল হলো যোগজীকরণ বা সমাকলন, বা ইংলিশে বলে ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশন মানে ভেঙে ফেলা, ইন্টিগ্রেশন মানে যোগ করা বা একত্রিত করা। সো নিউটন কি নাম দিল বলতো? ইন্টিগ্রেশন বা যোগজীকরণ, যোগজীকরণ বা সমাকলন বা ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন এই নাম দিল।
তবে এটা কিন্তু ডিফারেন্সিয়েশনের মতো উদ্দেশ্য নিয়ে কোনো কিছু খোঁজা না। ডিফারেন্সিয়েশন আবিষ্কার করার পিছনে নিউটনের একটা মানে তীব্র ইচ্ছা ছিল যে তাকে বক্ররেখার ঢাল বের করতে হবে, বাট ইন্টিগ্রেশন বের করার সময় তার এরকম কোনো তীব্র ইচ্ছা ছিল না। ইন্টিগ্রেশন বের করার সময় তার জাস্ট ইচ্ছা ছিল যে সে ডিফারেন্সিয়েশনের বিপরীত একটা প্রতিক্রিয়া খুঁজছে এবং সে সফল হবে। কারণ যোগের বিপরীত আছে বিয়োগ, গুণের বিপরীত আছে ভাগ, তাহলে ওয়াই নট ডিফারেন্সিয়েশনের কেন বিপরীত কোনো প্রতিক্রিয়া থাকবে না, মানে কোনো চিহ্ন থাকবে না। তো ভেরি গুড। এখন কি চিহ্ন দেওয়া যেতে পারে? নিউটন ডিফারেন্সিয়েশনকে তো ডিডিএক্স চিহ্ন দিয়েছে, এখন ইন্টিগ্রেশনকে কি দিবে? তো হ্যাঁ, তো এখন চিন্তা করলো, মানে বাজারে বিভিন্ন বইয়ে কিছু ভুল ইনফরমেশন আছে। অনেকে কি বলে জানো, যে নিউটন এই সামেশন চিহ্নটার দুইটা মাথা ধরে টান দিয়েছিল, দুইটা মাথা ধরে টান দিয়ে চিহ্নটা এরকম হয়ে গেছিল, দাম দিয়ে দিয়েছে ইন্টিগ্রেশন। বাট এইটা আসল কথা না। আসল কথা হচ্ছে নিউটনের মাথায় ছিল চিহ্নটা সামথিং সামেশন টাইপের হবে। সামেশন কি টাইপের? সামেশনের প্রথম অক্ষর হচ্ছে এস। এই এস কে গ্রিক লেটারে মোটামুটি এরকম করে লেখা হতো। এইখান থেকে বিজ্ঞানী নিউটন ইন্টিগ্রেশনের চিহ্ন এইটা দিয়ে দিয়েছেন। বাট পুরোপুরি এইটা না, আসলে একটু ভালো করে বোঝায়। ডিফারেন্সিয়েশনের চিহ্ন পুরোপুরি ডিডিএক্স না। এই ডিডিএক্স এর কিন্তু তাৎপর্য আছে। এই নিচের ডিএক্স দিয়ে বোঝায় এক্স এর সাপেক্ষে ভাঙা বা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। ঠিক তেমনই করে কার সাপেক্ষে ভাঙলাম যেমন বলা প্রয়োজন, কার সাপেক্ষে জোড়া লাগালাম এটাও বলা প্রয়োজন। এখন দুইটা প্রসেস পুরোপুরি বিপরীত। ডিফারেন্সিয়েশনে এই ডিএক্সটা ছিল নিচে, তাই নিউটন বলল ভেরি গুড, ইন্টিগ্রেশনে ডিএক্সটা হবে উপরে, লাইক ডিএক্স। ওকে, এই পুরাটা হচ্ছে আমাদের মাননীয় ইন্টিগ্রেশন চিহ্ন। তাহলে ভালো করে বুঝো, এটা ডিফারেন্সিয়েশন চিহ্ন। তাহলে একটা চিহ্ন আসলো, এখানে ডিএক্স ছিল নিচে, এখানে ডিএক্স গেল পাশে বা উপরে, যাই বলো না কেন। কথা ক্লিয়ার? নিউটন বলল বাহ ভেরি গুড, আমি তো ভালো ভালো আগাচ্ছি। তো নিউটনের এখন চিন্তা আসলো যে খালি তো আমার আগালে হবে না, আমাকে বের করতে হবে যে ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো যেমন করে এসেছিল, ইন্টিগ্রেশনের সূত্রগুলা কেমন করে আসবে, কেমন হবে এই সূত্রগুলো? আমরা কি আসলেই ভাঙা গ্লাস রিপেয়ার করতে পারবো? আসলেই কি জোড়া দিতে পারবো? তখন নিউটন ভাঙতে ভাঙতে চিন্তা করলো আসলে বিপরীত মানে বিপরীত জিনিসগুলা কেমন। তখন তার মাথায় আসলো, ধরো একটা ইকুয়েশন, একটা সমীকরণের বাম পাশে আছে +2 + 5, x + 5 = 3। এই বাম পাশের 5কে যদি ডান পাশে পাঠাই তাহলে কি হবে? -5। মানে প্লাস ইকুয়েশনের লেফট থেকে রাইটে গেলে হয়ে যায় -5। ঠিক তেমনই করে ইকুয়েশনের লেফট সাইডে যদি একটা গুণ থাকে, বলো তো রাইট সাইডে কি হয়ে যাবে? ভাগ, তাই না? কি বলো? ঠিক। তাহলে বেসিকটা কি দাঁড়ালো বলো তো? বামে যোগ থাকলে ডানে হবে বিয়োগ, বামে গুণ থাকলে ডানে হবে ভাগ। মানে বামে যা থাকে ওটাকে ডানে নিয়ে গেলে বিপরীত প্রক্রিয়া হয়। দ্যাটস দ্য বেসিক, যেটা নিউটনের মাথাকে হিট করলো। তাৎপর্যটা বুঝতে হবে, কেমন একটা সূত্র ইনভেন্ট হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট, অঙ্ক করার থেকে এটা বেশি ইম্পর্টেন্ট। যে কোনো জিনিস তুমি দেখো একটু ভালো করে মাথায় ঢুকাই, এই জিনিসগুলো কিন্তু পাঠ্যপুস্তক পড়ে আসবে না। ধরো মনে করো বি, তাহলে x = b - a। এই জিনিসগুলো মাথায় ঢুকানোর জন্য হাজার হাজার পাঠ্য বই পড়তে হবে। তাহলে x + a = b, x = b - a। ঠিক। অথবা ধরো মনে করো 5x = 6, x = 6/5। মানে কি দাঁড়ালো? যোগ ডানে গেলে বিয়োগ, বিয়োগ ডানে গেলে যোগ, গুণ ডানে গেলে ভাগ, ভাগ ডানে গেলে গুণ। সো নিউটন বলল আমি কি আবিষ্কার করেছি? ডিফারেন্সিয়েশন। ওর বিপরীত প্রক্রিয়া কি? তাহলে বামের ডিফারেন্সিয়েশন ডানে গেলে কি হবে? ইন্টিগ্রেশন। নিউটন বলল বাহ দিমাগ কা বাত্তি জ্বল গায়া। এবার নিউটন বলল কি, দেখো শোনো শোনো শোনো, মারাত্মক একটা কথা বলল নিউটন। d dx of x to
পাওয়ার n। এটা সূত্র আমরা জানি, বলো। n x টু দি পাওয়ার n মাইনাস 1, বাংলায় বললে পাওয়ারটা সামনে আসলো, এক করে কমে গেল। পাওয়ারটা আসলো কোথায়? সামনে, এক করে কমে গেল। কথা ক্লিয়ার? ওকে, ভেরি গুড। এখন নিউটন বলছে ভেরি গুড, তাহলে আমার এইটুকুটা ডিফারেন্সিয়েশন অপারেটর না? এই অপারেটরটা ডানে গেলে কি হওয়া উচিত, তাই না? দ্যাট মিনস নিউটনের মাথায় হিট করছে, এইটারে যদি ডানে পাঠায় তাহলে বামে যা ছিল তাই থাকবে, আর ডানে হবে এটার বিপরীত অপারেটর, মানে ইন্টিগ্রেশন অপারেটর। দ্যাট মিনস ইন্টিগ্রেশন n x টু দি পাওয়ার n মাইনাস 1 dx। মানে নিউটন কিন্তু ইন্টিগ্রেশনের প্রথম সূত্র নিজের অজান্তে কি সুন্দর করে কিতকিত খেলতে খেলতে বের করে ফেলল। দেখো, তাই কিন্তু মানে কিভাবে করে জিনিসটা ইনভেন্ট হলো, কোন জায়গা থেকে জিনিসটাকে বোঝো, সে জাস্ট খেয়াল করলো যোগ ডানে গেলে হয়ে গেল বিয়োগ, গুণ ডানে গেলে হয়ে গেল ভাগ। ও মা, তাহলে আমার ডিফারেন্সিয়েশন চিহ্ন ডানে গেলে কি হয়ে যাবে? তার মানে সে পেল যে এই জিনিসটাকে ইন্টিগ্রেট করলে এইটা পাওয়া যাবে। এখন এইটাকে গবেষণা করে সে সূত্র বের করবে যে এই জিনিসটাকে ইন্টিগ্রেট করলে এটা পাওয়া যাবে। কথা কি ওকে? এবং সে হেভি মজার একটা জিনিস দেখলো, যেমন করে আমাদের যোগ শিখলে বিয়োগ শিখা হয়ে যায়, গুণ শিখলে ভাগ শিখা হয়ে যায়, ভালো করে ডিফারেন্সিয়েশন শিখলে আমাদের ইন্টিগ্রেশন করা হয়ে যাবে। যে ভালো করে ভাঙতে পারে সে ভালো করে জোড়াও লাগাতে পারবে। সিকোয়েন্সটা মোটামুটি এরকম হয়ে গেল। কথা বুঝতে পেরেছো? কথা ক্লিয়ার? তো এই লাইনটাকে আমরা ভালো করে নিয়ে আসি, ভালো করে খেয়াল করো। লাইনটা হচ্ছে এ ভন্ড ইন্টিগ্রেশন n x টু দি পাওয়ার n মাইনাস 1 dx। ইন্টিগ্রেশন n x to the power n minus 1 into dx equal to কত বলো তো? x to the power n। নিউটন এখন বোঝার চেষ্টা করছে আসলে এটা হলো কি করে। সে তার আগে একটু এই দিকে লিখেও নিয়েছিল যে আসলে এটা মূলত তো এসছে এইখান থেকে, n x to the power n minus 1। মানে যখন অন্তরীকরণ করেছিল তখন প্রসেসটা ছিল পাওয়ারটা সামনে আসবে, এক করে কমবে। এখানে দেখার চেষ্টা করলো নিউটন আসলে এখানে হচ্ছে কি। ছিল পাওয়ারটা n মাইনাস 1, হলো n, মানে ওখানে পাওয়ার 1 কমেছিল, এখানে পাওয়ার 1 বাড়লো। এখানে সামনে কিছু ছিল না, সামনে এসেছিল। এখানে সামনে ছিল বাট গায়েব হয়ে গেছে। তার মানে এখানে পাওয়ার 1 কমেছিল, দেখো এখানে পাওয়ার 1 বেড়েছে। এই লাইন থেকে যদি আসি, দেখো x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 1, পাওয়ার 1 বাড়লো। আর সামনে তো একটা n ছিল, তাই না? n গায়েব করতে গেলে কি করতে হবে? এই যোগ বিয়োগ করার পরের এই পুরা অংশটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো আলটিমেটলি কাটাকাটি করে হয়ে গেল x টু দি পাওয়ার n। অর্থাৎ এখানে যেটা হয়েছিল, পাওয়ারটা সামনে আসার মানে হলো গুণ হওয়া, পাওয়ার দিয়ে গুণ হওয়া এবং পাওয়ারের মানে 1 কমা। আর এইখানে হচ্ছে পাওয়ারের মান 1 বাড়া এবং ওই বাড়ন্ত পাওয়ার দিয়ে ভাগ হওয়া। নিউটন দেখলো হ্যাঁ তাই তো হওয়ার কথা, কারণ ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের পুরাপুরি বিপরীত বা রিভার্স প্রক্রিয়া। কি প্রক্রিয়া? রিভার্স প্রক্রিয়া। রিভার্স করে একটা ভিডিও চালালে কেমন হবে একটু দেখো তো। মনে করো আমি এই কলমটাকে ডানে নিয়ে গেলাম, উপরে তুললাম, এই রিভার্সটা কি হবে বলো তো? নিচে গেলাম, বামে গেলাম, তাই না? মনে করো আমি
এখানে দাঁড়িয়ে আছি, আমি প্রথমে ডানে গেলাম, উপরে উঠলাম, এটা রিভার্স কি হবে? নিচে নামলাম, পিছনে গেলাম, তাই কি না? এখন অন্তরীকরণটা কি ছিল? অন্তরীকরণটা ছিল পাওয়ার দিয়ে গুণ হয় এবং ওই পাওয়ার থেকে এক বিয়োগ হয়। তাহলে ঠিক রিভার্স করলে কি হবে? পাওয়ার দিয়ে গুণ হয়, দেন পাওয়ারের সাথে এক বিয়োগ হয়। তাহলে রিভার্স করলে কি হবে? পাওয়ারের সাথে আগে এক যোগ হবে, দেন ওই যোগ হওয়া অংশ দিয়েই ভাগ হবে। কারণ যেটা দিয়ে গুণ হয়েছিল ওটা থেকে তো এক বিয়োগ হয়েছিল। তাহলে আগে যোগ হইল, ওই পুরো অংশ দিয়েই কি হবে? ভাগ হবে। কথা বুঝতে পারছো? একটা ল্যাচরা কথা বললে সবসময় মনে থাকবে, আগের ব্যাচগুলো থেকে দেখছি। মনে করো একটা মানুষ রেডি হচ্ছে, ও প্রথমে শার্ট পরলো, দেন প্যান্ট পরলো। এখন আবার ড্রেস চেঞ্জ করার সময় কি করবে? আগে প্যান্ট খুলবে, তারপর শার্ট খুলবে। তাহলে আগে গুণ করলো, দেন এক কমলো। তাহলে আগে এক বাড়বে, দেন ভাগ। কথা ক্লিয়ার? তাহলে দেখো তো, আমরা বেসিক ভাবে যদি সূত্রটাকে এমনি লেখার চেষ্টা করি, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডি এক্স, তাহলে কি লেখা উচিত বলো দেখি? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, অর্থাৎ পাওয়ারের সাথে এক যোগ হবে, পাওয়ার দিয়ে ভাগ হবে। আগের দিন ছিল পাওয়ার দিয়ে গুণ হবে এবং পাওয়ার থেকে এক বিয়োগ হবে। আর ইন্টিগ্রেশনে কি আসলো বলো দেখি? পাওয়ারের সাথে এক যোগ হবে, পাওয়ার দিয়ে ভাগ হবে। আবার বলো আমার সাথে, ইন্টিগ্রেশনে কি হবে? পাওয়ারের সাথে এক যোগ হবে, ওই পাওয়ার দিয়েই বা যোগ হওয়া পাওয়ার দিয়েই ভাগ হবে। আবার বলো, পাওয়ারের সাথে এক যোগ হবে, দেন পাওয়ার দিয়েই ভাগ হবে। পাওয়ারের সাথে এক, দেন ওই পাওয়ার দিয়েই ভাগ হবে। ক্লিয়ার? পাওয়ারের সাথে এক যোগ হবে, ওই পাওয়ার দিয়েই কি হবে? ভাগ হবে। কথা ক্লিয়ার? ওকে, তাহলে একটু ঘাটাস করে এটা করে দাও তো দেখি। ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 5 dx, বলো বলো বলো। এক্স টু দি পাওয়ার 6/6, তাই না? মজা না? তাহলে এরকম করে আরো যদি 2-3টা দেখি, দেখো তো পারি কিনা। ইন্টিগ্রেশন রুট এক্স ডিএক্স কি হবে বলো তো? বলো বলো। এক্স টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান বাই হাফ প্লাস ওয়ান, মানে এক্স টু দি পাওয়ার 3/2 বাই 3/2। ঠিক আছে, দেখি রুট ওভার এক্স টু দি পাওয়ার -4 ডিএক্স, বলো তো কি হবে? এক্স টু দি পাওয়ার -3/-3। সেই না? আগের দিনের ডিফারেন্সিয়েশনের বেসিক যদি খুবই ক্লিয়ার হয়ে থাকে, তাহলে এটাও পারবা। ইন্টিগ্রেশন এক্স কিউব ডি অফ এক্স স্কোয়ার করো। 1 মিনিট টাইম দিলাম। আগের দিনের একটা ডিফারেন্সিয়েশন করেছি না এই টাইপের, ওটা পেরে থাকলে আমরা এই ইন্টিগ্রেশনও পারবো। তাহলে ইন্টিগ্রেশন এক্স কিউব ডি অফ এক্স স্কোয়ার, এক্স কিউব ডি অফ এক্স স্কোয়ার। হয়েছে? কারো উত্তর হয়েছে? কি করতে হবে বলো?
ঠিক আগের দিনের মতো আমার এইখানে যেটা আছে আমি এই জিনিসে আগে জোর জবরদস্তি করে ওটাই লিখব, কিন্তু আসলে তো এক্স স্কোয়ার নাই, আছে কিউব। তাহলে এক্স স্কোয়ারকে কিউব বানাতে গেলে উপরে দিতে হবে, তাহলে টু টু কেটে যাবে, কিউব থেকে যাবে। এবার আবার ঠিক আগের মতো ডি অফ এক্স স্কোয়ার। এবার আমরা করতে পারবো, দেখো কোনো সমস্যা নাই। কেমনে করবো? এই পুরো জিনিসের সাথে কত যোগ হবে বলো? 1 যোগ হলে হলো 5/2, ভাগ হবে কি দিয়ে? 5/2। এই 5/2 উপরে চলে গেলে হবে 2/5। এই 5/2 উপরে গেলে কি হবে? আর এই স্কোয়ার স্কোয়ার কেটে গিয়ে উত্তর হবে x টু দি পাওয়ার 5। তাহলে 2/5 x টু দি পাওয়ার 5, এটা হচ্ছে আমাদের উত্তর। 2/5 x টু দি পাওয়ার 5, 2/5 x টু দি পাওয়ার 5। কথা ক্লিয়ার? এই কথা ওকে? এবং এবার আমরা দেখব ডিফারেন্সিয়েশনের সব সূত্রগুলো থেকে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনের সূত্রগুলো চলে আসে। দেখো কেমন করে আমরা দেখতে পারি। একটা লাইন আমি করি, বাকিগুলো তোমরাই বলতে পারবা। ডি এক্স অফ সাইন এক্স ইকুয়াল টু কস এক্স। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি বলো তো? এই লাইনটাকে, এই ডিডিএক্স কে ডানে পাঠালে কি হবে? ইন্টিগ্রেশন হবে। দ্যাট মিন্স আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন cos x dx ইকুয়াল টু sin x। কারণ বুঝতে কোনো অসুবিধা? এই অসুবিধা? এই ডিডিএক্স কোথায় চলে গেল? ওইখানে। ওকে, তাহলে দেখি এটা তোমরা বলো তো। ডি এক্স অফ cos x ইকুয়াল টু মাইনাস sin x। তাহলে কি দেখা যাবে? মাইনাস sin x dx ইকুয়াল টু cos x, যেটাকে আমরা আরেকটু ঘুরিয়ে লিখতে পারি ইন্টিগ্রেশন sin x dx ইকুয়াল টু, ওই মাইনাসটা ওদিকে পাঠিয়ে দিলাম, তাহলে মাইনাস cos x। ক্লিয়ার? তাহলে দেখো তো, ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। এখান থেকে কি লিখতে পারি বলো তো? এই বলো, এখান থেকে কি লিখতে পারি? কি লিখতে পারি? ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমার মনে হয় যে আমরা এই সূত্রগুলাও ক্লিয়ারলি মাথার মধ্যে রাখতে পারবো, মনে হয় সম্ভাব্য। কি বলো? রাখতে পারবো? হ্যাঁ কি না? তাহলে জাস্ট ডিফারেন্সিয়েশনের সূত্র মনে রাখলেই কিন্তু আমরা অ্যাট দ্য অপোজিট এন্ড থেকে ইন্টিগ্রেশনের সূত্রগুলো পেয়ে যেতে পারি, তাই না? হ্যাঁ কি না? ওকে, এবার একটা আকাম আছে, আকামটা দেখবা? দেখো, ডি এক্স অফ এক্স স্কোয়ার কত বলো তো? 2x। তাহলে যদি আমরা নর্মালি ইন্টিগ্রেশন 2x dx করতে দেয়, আমরা আসলে কি করব বলি? ওই ডিফারেন্সিয়েশনে যেমন কনস্ট্যান্টটা কোনো কাজে দেয় না, বের হয়ে আসে, ইন্টিগ্রেশনেও 2টা মনে করো বের হয়ে আসতো। x এর পাওয়ার কত? 1। নিয়ম হচ্ছে পাওয়ারের সাথে 1 যোগ হবে, ওই পাওয়ার দিই। তাহলে x এর সাথে 1 যোগ হলে হবে x স্কোয়ার বাই 2। তাহলে কত হয়ে গেল উত্তর? x। এটাই হওয়া উচিত ছিল, তাই না? আকামটা কোথায় একটু বলি তোমাকে। তোমরা কি জানো ডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস 5 এই অন্তরীকরণটা করলে কত হবে? একটু বোঝাই দেখো। এই লাইনটার মানে হচ্ছে ডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস ডি এক্স অফ 5। আগের ব্যাচে অনেকজন দেখলাম এই লাইনটা বুঝতে পারেনি। দেখো তো তোমরা এই লাইন থেকে এই লাইন কেমনে আসলে বুঝতে পারছো কিনা? যদি বুঝতে না পেরে থাকো তাহলে এটা মনে মনে করো, তাহলে হয়ে যাবে a ইন্টু বি প্লাস সি। তার মানে কি? এ বি প্লাস এ সি। তাহলে এই ডিডিএক্স দিয়ে পুরোটা মানে ডিডিএক্স দিয়ে এক্স স্কোয়ার প্লাস ডিডিএক্স দিয়ে 5। তো এখন যদি আমরা এটার মান বের করি, দেখো ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মানে কি? 2x। ডিডিএক্স অফ 5 মানে, তার মানে কত দাঁড়ালো?
এবার জ্বালা বুঝো, এইটার অন্তরীকরণ করেও 2x, এটার অন্তরীকরণ করেও 2x। এবার আমাকে বলো, তুমি যদি ইন্টিগ্রেশন 2x ইকুয়াল টু এক্স স্কোয়ার লেখো, এক্স স্কোয়ার প্লাস 5 কি দোষ করলো? শুধু 5 তো না, তুমি এক্স স্কোয়ার প্লাস 2, 3, 4, 5, 6, হাফ, -1, -2, -3 যে কোনো সংখ্যা নিতে পারো না? তুমি যে কোনো সংখ্যা নিলেই উত্তর আসবে 2x। তাহলে 2x কে অন্তরীকরণ করে তুমি যদি জাস্ট এক্স স্কোয়ার লেখো তাহলে এটা অন্যায় না? মানে প্র্যাকটিক্যালি কি? প্র্যাকটিক্যালি ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস সি ইকুয়াল টু 2x সার্বজনীনভাবে লিখলে তার মানে কি হওয়া উচিত? ইন্টিগ্রেশন 2x dx শুড বি এক্স স্কোয়ার প্লাস সি। সি এর মান 0 হলে শুধু এক্স স্কোয়ার, 1 হলে 1, 2 হলে 2, 3 হলে 3, 4 হলে 4, 5 হলে 5। বাট অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনে একটা সি থাকা উচিত না, কারণ একটা কনস্ট্যান্টের অন্তরীকরণ করলে সেটা সবসময় শূন্য চলে আসে। বাট ওই শূন্যর ওই অংশটাকে তার ফিরে পাওয়া যায় না। বলো, ফিরে পাওয়া কি যায়? যায়? যায় না। এইখানে একটা মজার কথা বলি, যে কোনো জিনিসকে ভেঙে ফেলা তো সহজ, একটা গ্লাস ভাঙা ভেরি সহজ, জোড়া লাগানো কি এতই সহজ? জোড়া লাগালে কি পুরো গ্লাসটা পাওয়া যায়? যে একটা প্রবাদ আছে না, হৃদয় একবার ভেঙে গেলে আর জোড়া লাগানো যায় না, আছে না? তো ঠিক তো কি রে, তো ঘটনা হচ্ছে গ্লাস যদি একবার ভেঙে যায়, ওই গ্লাসে যতই সুপার গ্লু দাও না কেন হুবহু কি আগের মতো হয়? হয়তো আগের মতো শেপ হইতে পারে, বাট পুরোপুরি আগের মতো হয় না, কিছু না কিছু অংশ হারিয়ে যায়। তো কোনো জিনিসকে ভাঙার পরে যদি আবারও গঠন করা যায়, দেখা গেল শেপ পুরোপুরি আগের মতো হলো, বাট জিনিসটার মধ্যে সামান্য একটু ধ্রুবকের পার্থক্য থেকেই যায়। তাই কোনো জিনিস ভাঙার পরে যখন আমরা আবার জোড়া লাগাবো, ইন দ্যাট টাইম সেই জোড়া লাগানোর সময় আমাদেরকে একটা ধ্রুবক লিখে নিতে হয়। মানে আমরা পৃথিবীতে যখনই ইন্টিগ্রেশন করব, রেজাল্টের শেষে একটা প্লাস সি লিখতে হবে, এটাই নিয়ম। রেজাল্টের শেষে একটা কি লিখতে হবে? প্লাস সি, সি 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 লিখতে হবে। যেখানেই ইন্টিগ্রেশন করি লাস্টে কি লিখতে হবে? প্লাস সি। কারণ দেখো, আমি এক্স স্কোয়ারের করলেও যা, এক্স স্কোয়ার প্লাস সি এর ডিফারেন্সিয়েশন করলেও ঠিক তাই আসে। তাই আবারও বলছি, লাস্টে কি নিতে হবে? প্লাস সি দিতে হবে। কথা ওকে? তাহলে ভালো করে বিষয়টা যদি একটু খেয়াল করি, দেখো এইখানে যতগুলা জিনিস আমি লিখছি সবার লাস্টে একটা ছি 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 হবে। মানে ইন্টিগ্রেশন করেছো মানে শেষে একটা কি হবে? সি হবে। আবার আগের পৃষ্ঠায় যদি যাই, যা কিছু লিখেছি সবার লাস্টে একটা করে ছি 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 হবে। তোমরা যতগুলো অঙ্ক ইন্টিগ্রেশন দিয়ে করেছো সবার লাস্টে একটা করে কি হবে বলো দেখি? প্লাস সি হবে, প্লাস সি হবে। যতগুলা অঙ্ক করেছো প্লাস সি হবে। ইন্টিগ্রেশন করলেই একটা প্লাস সি হতেই হবে, প্লাস সি হতেই হবে। মানে যেখানেই আমরা ইন্টিগ্রেশন করব লাস্টে একটা কনস্ট্যান্ট লিখতে হবে। এটা আমরা অনেক সময় ভুলে যাই, বাট লিখতেই হবে। কথা মনে থাকবে? তাহলে বলো দেখি, আমি যদি লিখি ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 100 ইন্টু ডিএক্স, উত্তর কি হবে? এক্স টু দি পাওয়ার 101 বাই 101 প্লাস সি। এই প্লাস সি ভেরি ইম্পর্টেন্ট। যদি 1 মার্কের অঙ্ক করো প্লাস সি না দিলে 1 মার্ক কাটা যাবে। 2 মার্কের অঙ্ক করো প্লাস সি না দিলে 1 মার্ক কাটা যাবে। 4 মার্কের অঙ্ক করো প্লাস সি না দিলে 1 মার্ক কাটা যাবে। 10 মার্কেরও অঙ্ক করো প্লাস সি না দিলে 1 মার্ক কাটা যাবে। যে কোনো অঙ্কে, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথ হোক, ভেরি ভাইটাল। কথা ক্লিয়ার? সো ইন্টিগ্রেশন করলেই একটা প্লাস সি দিতে হবে, কারণ ভাঙা হৃদয় কখনো পুরোপুরি জোড়া লাগানো যায় না। এই পর্যন্ত ক্লিয়ার? আশা তো করা যায় যে আজকে পরীক্ষায় সবাই 10 10 10 করে পাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকেও অনেকগুলা কোশ্চেন থাকবে, মানে 5টা কোশ্চেন থাকবে, ঠিক 5 মিনিট সময় থাকবে। আস্তে আস্তে খাতাটা বন্ধ করো আর একটু ফাঁকা ফাঁকা হয়ে বসো।